তোমরা এমনই বর্বর যে ওদেরকেও ছাড়নি। ফিলিস্তিনে দুঃখ নদীর ইতিকথা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। এক শেষ না হওয়া মর্মন্তুদ পরিণতি যেন হাজার বছর ধরে বয়ে বেড়াচ্ছে এই ফিলিস্তিনিরা। ইসরায়েলি বাহিনী কিছুই আর অবশিষ্ট রাখেনি গাজাতে। পশ্চিম তীরেও চলছে আগ্রাসন নতুন নতুন স্টাইলে। হৃদয়ের ভেতরে যে ক্ষত লুকিয়ে আছে তা আর কাউকে দেখানো যায় না, কেউ তা বোঝেও না। একটা বিশ্বের কত কত মানুষ সবাই তাকিয়ে তাকিয়ে দেখল কিভাবে ফিলিস্তিনে অন্যায় হচ্ছে যুগের পর যুগ ধরে। কেউই শক্ত কোনো প্রতিরোধ ও অন্যায়কারীকে নিরস্ত করতে পারল না, তীব্র হুঙ্কারে বলতে পারল না, আর একটিবার হামলা কর, জিওভা টেনে ছুঁড়ে ফেলব। ইসরায়েলি বাহিনী তথা নেতানিয়াহু ও ট্রাম্পের দোসররা ফিলিস্তিনে যা করেছে তা অবর্ণনীয় ও জঘন্যতার চূড়ান্ত। তারা শিশুদেরকেও পর্যন্ত ছাড়েনি। 2024 সালে গাজায় 5 বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাব ও তার পরিবারের সদস্যদের বহনকারী একটি গাড়িতে ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার এই ঘটনা অবশেষে স্বীকার করেছে। এছাড়া এ ঘটনায় একটি ফৌজদারি তদন্ত শুরু করার কথাও জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এ ধরনের তদন্ত খুব কম ক্ষেত্রেই দোষীদের বিরুদ্ধে দণ্ড নিশ্চিত করতে পারে। হিন্দ রাজাবের নিহত হওয়ার ঘটনা গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সময় বেসামরিক মানুষের মৃত্যুর অন্যতম আলোচিত ঘটনা হয়ে ওঠে। 2024 সালের ওই ঘটনাটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার দিন হিন্দ রাজাব গাজার উত্তরাঞ্চলে পরিবারের 6 সদস্যের সঙ্গে একটি গাড়িতে করে যাচ্ছিল। পথে গাড়িটিতে ইসরায়েলি বাহিনী গুলি চালালে পরিবারের অন্য সদস্যরা নিহত হন। শিশু হিন্দ রাজাবের গাড়িতে 335টি গুলি চালিয়েছিল ইসরায়েল। গুলিতে ক্ষতিগ্রস্ত গাড়িটির ভেতরে একমাত্র হিন্দ তখনও জীবিত ছিল। পরে সে ফোনে ফিলিস্তিনি প্যারামেডিকদের কাছে তাকে উদ্ধারের জন্য সাহায্য চায়। প্যারামেডিকদের তখন ছোট্ট হিন্দ বলেছিল, সবাই ঘুমিয়ে গেছে, আমার খুব ভয় করছে, আমাকে নিয়ে যাও। পরে হিন্দকে উদ্ধারের জন্য একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়, কিন্তু অ্যাম্বুলেন্সটিও গুলির মুখে পড়ে। পরে অ্যাম্বুলেন্সের 2 কর্মীও নিহত হন। ঘটনার 12 দিন পর গাজার একটি এলাকায় গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া গাড়ির ভেতর থেকে হিন্দ রাজাবের মরদেহ উদ্ধার করা হয়। হিন্দকে উদ্ধারের আগে প্যারামেডিকদের সঙ্গে তার ফোনে কথোপকথনের রেকর্ডিং প্রকাশ্যে আসে। সেখানে তার সাহায্যের আকুতি বিশ্বজুড়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। একই সঙ্গে গাজায় নিহত শিশুদের মৃত্যুর ঘটনায় জবাবদিহির দাবিও আরও জোরালো হয়। হিন্দ রাজাবের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র দ্য ভয়েস অব হিন্দ রাজাব 2026 সালের অস্কারের জন্য মনোনয়ন পায়। হিন্দের মৃত্যু গাজায় বেসামরিক মানুষের নিরাপত্তা এবং ইসরায়েলি সামরিক অভিযানের জবাবদিহি নিয়ে আন্তর্জাতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল শিশুটি যেখানে নিহত হয়েছিল তার আশপাশে তাদের কোনো সেনা ছিল না। তবে বুধবার তারা জানায়, কয়েক মাস ধরে চলা অভ্যন্তরীণ তদন্তে নতুন তথ্য পাওয়া গেছে। তদন্তে জানা যায়, গাড়িটি ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসার সময় সেনারা সেটিকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হিন্দ রাজাবকে উদ্ধারের জন্য পাঠানো ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের একটি অ্যাম্বুলেন্সে পরে একটি গোলা নিক্ষেপ করা হয়েছিল। এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, তদন্তের ফলাফল পর্যালোচনা করার পর তারা দেখতে পেয়েছে যে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সটির চলাচল সমন্বয়ের ক্ষেত্রে কিছু গুরুতর ত্রুটি বা ব্যর্থতা ছিল বলে অভিযোগ রয়েছে। এ কারণে ঘটনাটির বিষয়ে ফৌজদারি তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামরিক বাহিনী আরও জানায়, তাদের ফ্যাক্ট ফাইন্ডিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মেকানিজম 2025 সালের মার্চে 15 জন জরুরি সেবাকর্মী ও ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনাও ফৌজদারি তদন্তের আওতায় আনবে। তবে আরও 3টি ঘটনায় ফৌজদারি তদন্ত শুরুর মতো যথেষ্ট কারণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সামরিক বাহিনী। এর মধ্যে 2024 সালের এপ্রিলে ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের 7 জন ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনাও রয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তদন্ত হলেও খুব কম ক্ষেত্রেই দোষীদের বিচারের মুখোমুখি করা হয় বা শাস্তি হয়। হিন্দ রাজাবের মৃত্যু নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে এবং পরে একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়। গাজা শহরের একটি বাস্তুচ্যুত মানুষের শিবিরে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে হিন্দ রাজাবের নানি বলেন, তিনি এবং শিশুটির পরিবার ইসরায়েলের বিচার ব্যবস্থার উপর আস্থা রাখেন না। তিনি বলেন, আমরা আশা করি সারা বিশ্ব থেকে ন্যায় বিচার আসবে। আমরা আন্তর্জাতিক বিচার ব্যবস্থার কাছে ন্যায় বিচারের আবেদন জানাচ্ছি। ইসরায়েলি মানবাধিকার সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হলেও খুব কম ক্ষেত্রেই অভিযোগপত্র দাখিল করা হয়। ইয়েস দিন মানবাধিকার সংগঠনের গবেষক ড্যান ওয়েন বলেন, গত এক দশকে খুবই অল্প সংখ্যক তদন্তের ফল হিসেবে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তার মতে, ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের কারণে স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও দায়ীদের জবাবদিহির আওতায় আনতে ইসরায়েলি আইন প্রয়োগকারী সংস্থাগুলো আরও নিরুৎসাহিত হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তাদের হামলার প্রধান লক্ষ্য হামাস ও হিজবুল্লাহর যোদ্ধারা। তবে কোনো হামলায় বেসামরিক মানুষ, চিকিৎসা কর্মী, ত্রাণকর্মী বা সাংবাদিক নিহত হলে কিছু ক্ষেত্রে তারা তদন্ত শুরু করে। 2023 সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় 73,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানেও আরও কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ত্রাণকর্মী, চিকিৎসক, সাংবাদিক সহ বহু বেসামরিক মানুষ রয়েছে। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি। ইসরায়েলের দাবি, হামাস ও গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্ভাব্য হামলা ঠেকাতেই তারা এসব হামলা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ ও ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত 1,200-এর বেশি ফিলিস্তিনি এবং 4 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। খোলা জানালার পাশে একটি ছোট কক্ষে কোনো কম্বল ছাড়াই ঘুমাচ্ছিল 15 মাস বয়সী শিশু জাইদ নোফাল। গাজার প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচতেই তাকে জানালার পাশে রাখা হয়েছিল। কিন্তু রাত 3টার দিকে আল বুরেইজ শরণার্থী শিবিরে তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচে পাওয়া যায় ছোট্ট জাইদের নিথর দেহ। হামলার স্থান থেকে মাত্র কয়েক মিটার দূরে গভীর স্তব্ধতায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন তার 38 বছর বয়সী ফিলিস্তিনি মা ফাতিমা নোফাল। রক্ত ও ধুলাবালিতে মাখামাখি আর চারপাশে প্রতিবেশীদের তীব্র চিৎকারের মাঝে দাঁড়িয়ে এক পরম নৃশংসতার মুখোমুখি হন তিনি। 2023 সালে ইসরায়েলি হামলায় তার 3 ছেলে নিহত হয়েছিল, আর এবার তিনি হারালেন তার চতুর্থ সন্তানকে। 2025 সালের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর ফাতিমাদের বাড়িটি আংশিক পুনর্নির্মাণ করা হয়েছিল, যা আবারও গুঁড়িয়ে দেওয়া হয়। এই বিষয়ে মিডল ইস্ট আইকে ফাতিমা নোফাল বলেন, আমি এখনো মেনে নিতে পারছি না যে কি ঘটে গেল। আমি গভীর এক ঘোর ও স্তব্ধতার মধ্যে আছি। ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, আমার শুধু মনে আছে যে হামলা ঠিক কয়েক মিনিট আগে ঘুম ভেঙে যায়। তীব্র গরমের কারণে আমি অন্য জায়গায় সরে যাই ও আমার ছোট জাইদকে জানালার পাশে রেখে আসি, যাতে বাতাসে সে একটু শান্তিতে ঘুমাতে পারে। হামলায় নিজে আহত হওয়া সত্ত্বেও ফাতিমা সেখান থেকে সরতে রাজি হননি। তিনি প্রতিবেশীদের ডেকে তার সন্তানকে খোঁজার আকুতি জানান। তিনি জানান, ঘরটি ধ্বংসস্তূপে ভরে গিয়েছিল ও প্রতিবেশীরা তাকে খুঁজতে ইট পাথর সরাতে শুরু করেন। অবশেষে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয় একটি পাতলা চাদরে মুড়িয়ে রাখা জাইদকে। সেইভাবেই হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। 2023 সালে একসঙ্গে হারিয়েছিলেন 3 সন্তান। জাইদের এই নির্মম মৃত্যু ফাতিমার হৃদয়ে 2023 সালের 13 অক্টোবরের সেই ভয়াল স্মৃতি আবারও জাগিয়ে তুলেছে, যখন এক ইসরায়েলি বিমান হামলায় তার 3 সন্তান প্রাণ হারিয়েছিল। সেদিন কেবল তিনি ও তার 2 মেয়ে বেঁচে যেতে সক্ষম হন। যুদ্ধ শুরুর সময় সীমান্ত এলাকা থেকে বাঁচার আশায় ফাতিমা ও তার পরিবার আল বুরেইজ শরণার্থী শিবির থেকে উপকূলীয় শহর আল জাওয়াইদার আল সাওয়ারাহা এলাকায় পালিয়ে গিয়েছিল। ফাতিমা বলেন, পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে আমরা পালিয়েছিলাম। ভেবেছিলাম সীমান্তের চেয়ে ওই এলাকা নিরাপদ হবে, কিন্তু আমরা স্বপ্নেও ভাবিনি যে নিরাপত্তার আশায় যেখানে যাচ্ছি সেখানেই আমার চোখের সামনে আমার 3 ছেলে ও শ্বশুর বাড়ির অধিকাংশ মানুষ প্রাণ হারাবে। সেই ভয়াবহ হামলায় তার জ্যেষ্ঠ পুত্র 16 বছরের আমিন, 11 বছরের হামজা ও মাত্র 22 দিন বয়সী শিশু সন্তান আহমেদ নিহত হন।
এতে ফাতিমা ও তার 2 মেয়ে আহত হন এবং আশ্রয়স্থল হারিয়ে বারবার বাস্তুচ্যুত হতে বাধ্য হন। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।